সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা গতকাল থেকে আমাদের দলকে শক্তিশালী করার লক্ষ্যে, তৃণমূলে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভাগীয় সাংগঠনিক আমরা সুনামগঞ্জ এবং সিলেটের পর আজকে আমরা মৌলভীবাজারের আমাদের বিভিন্ন উপজেলা এবং জেলার নেতৃত্বের সাথে আমরা সাংগঠনিক সভা করলাম। আমরা আমাদের দলকে তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য এবং গণমানুষের আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষা দল করে তোলার জন্য আমরা আমাদের যে চেষ্টা তারা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, জুলাই অভ্যুত্থানের নায়ক জনাব সাকিব আলম। আরো উপস্থিত আছেন আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক এবং আমাদের জেলা প্রধান সমন্বয়ক ফাহাদ আলম সহ অন্যান্য নেতৃত্ব। আমাদের প্রস্তুতিটা করলে আমাদের মুখ্য সংগঠক সহ আমরা সেই প্রস্তুতিটা উত্তর দিব। আসলে নির্বাচনটা কিভাবে আগে নির্বাচনটা কিভাবে আমাদের যারা দামি 2014 সালে দামি দলের লোককে আসলে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন দিয়েছে 115টি প্রতিনিধি এবং আপনার এখানে নামগুলো আছে, বাট আনফরচুনেটলি আপনার ওই যে আপনাদের সাপ্তাহে দেখেছে যে সেটা তালিকা নেই, সেটা নিয়ে কোনো আপনাদের কোনো ইনিশিয়েটিভ আছে? আরেকটা বিষয় হচ্ছে এনসিপি এবং ওনার যে দল একীভূত হওয়ার কথা, সেটার বিষয়ে যদি একটু বলে না। আরেকটা বিষয় হচ্ছে তবে তখন নিয়ে একটু বলে সাইলেন্ট সাইলেন্ট ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন এবং আমরা দুঃখিত দীর্ঘ সময় ধরে এখানে একটু অপেক্ষা করতে হয়েছে, এই জন্য আমরা নিজেরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। কিছু কারণে এই বিলম্বটি হয়েছে। আপনারা যে প্রশ্নগুলো, আমরা আসলে প্রশ্নগুলো কয়েকদিন ধরে একই প্রশ্ন ফেস করতে হচ্ছে এবং শুধুমাত্র আমি ভাইয়ের কথাটা দিয়ে শুরু করতে চাই। উনি প্রথমে যে প্রশ্নটা করেছেন, ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, আমাদের দেখেন নির্বাচনকালীন যে সময় ফেব্রুয়ারি জানুয়ারি, এটা নিয়ে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিরোধিতা জানাই, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে জনগণের প্রত্যাশাটা তুলে ধরেছি। আমরা বলেছি যে মৌলিক সংস্কারগুলো যদি না হয়, জুলাই সনদের আইনগত একটা শক্ত ভিত্তির উপরে এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এবং আমরা যে সংস্কারগুলোর কথা বলছি, এগুলো সংস্কারগুলো সাস্টেইনেবল হওয়ার জন্য, আইনগত ভিত্তি শক্ত হওয়ার জন্য যে গণপরিষদের নির্বাচন, একই সাথে নির্বাচন ওই গণপরিষদ, এই গণপরিষদ নির্বাচনটা যদি না হয়, এত বড় যে একটা গণহত্যা হলো, এটার যদি আমরা ন্যূনতম বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান রায় আমরা না দেখতে পাই, তাহলে আপনি যেই সময়সীমায় বলেন না কেন, সেই সময়সীমা এটা জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি। তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট যে বার্তা, যে এটাই বাস্তবতা যে সকল যে বিচারিক প্রক্রিয়া, এগুলোর রায় ফেব্রুয়ারির মধ্যে হবে না বা হওয়া সম্ভব না। কিন্তু দৃশ্যমান কিছু গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত যে ব্যক্তিরা, শেখ হাসিনা, কামাল থেকে শুরু করে আরাফাত, পলক থেকে শুরু করে যারা ছিল, এই ফ্যাসিস্টের সবচেয়ে বড় যারা বাহক ছিল, ধারক ছিল,
তাদের রায় কার্যকর কিংবা রায় প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রক্রিয়ায় তাদের জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যেতে পারে। নির্বাচনের ফ্রেম নিয়ে আমাদের সমস্যা নেই, ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেটি বলছি এই বিষয়গুলোর মধ্য দিয়ে ওই জায়গায় যেতে হবে। আর দামির কথা বলেছেন ভাই, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, 24, 18, 14 নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন, আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যারা ওই জায়গায় পুরো সময়টি থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগের সরকারি দলের বৈধতা দিয়েছেন, তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। তো এখানে আমাদের অবস্থান স্পষ্ট। এটা আমরা আওয়ামী লীগের প্রশ্ন বলেছি, আমরা জাতীয় পার্টির প্রশ্নও বলেছি যে তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দিকে তাদের পথ, এবং দলগতভাবে এই আওয়ামী লীগের বিচার হতে হবে, এবং তাদের যারা বৈধতা দিয়েছে তাদেরও এই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সো এই ক্ষেত্রে ডামি বলেন আর অ্যাকচুয়াল বলেন, যারা এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে এমপি হয়ে ফ্যাসিস্ট কাঠামো তৈরিতে সহযোগিতা করেছে এবং সকল সুযোগ সুবিধা নিয়েছে, তারা আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে। আওয়ামী লীগ আবার মাথা চাড়া দিয়ে উঠছে, আমেরিকায় হামলা করেছে, এখানে সরকারের দুর্বলতা আছে কিনা, আর শাপলা প্রতীক এনসিপি না পেলে বিকল্প কোনো চিন্তা আছে কিনা, বা শাপলা প্রতীক কিভাবে না পেলে এনসিপির অবস্থান কি? আমরা সংযুক্তি করছি, যেটা হচ্ছে আওয়ামী লীগের কিন্তু যাদেরকে ধরার কথা তারা কিন্তু নিরবচ্ছিন্ন হয়ে ঘুরে বেড়ায়, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেখান থেকে আপনাদের অবস্থা। প্রথমে ভাইটা যদি একটু বলি, আওয়ামী লীগের তাদের জায়গা থেকে যদি আপনি বলেন, এখানে তাদের কিছু যেগুলো কুকর্মের দোষর কালপ্রিট, তারা কিন্তু এমন অনেকে আছে যারা ওই 5ই আগস্টের সময়ে বা একটু আগে পরে যে কোনোভাবে যে কারো সহযোগিতা দেশ ছেড়ে পালিয়েছে। তারা যখন ওই দেশে এই ধরনের আবার অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো সৃষ্টি করছে, আমরা মনে করি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষ থেকে ক্লিয়ারলি এই বিষয়ে অ্যাকশনে যাওয়া প্রয়োজন, এবং তাদের জায়গা থেকে আমরা দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করি, যেটা নিতে তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা, তিনি যখন এরকম একটা ঘটনার মধ্য দিয়ে যান, পরবর্তীতে আপনি যখন আবার ছাত্রদের যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে আপনি সফরে যাবেন, আপনার ওই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে যাওয়া দরকার ছিল। আপনি নেন না, এটা আপনার গাফিলতি, এটা আপনার সীমাবদ্ধতা, এই ব্যর্থতার দায় আপনার স্বীকার করতে হবে। কিন্তু আমরা চাই এর পরবর্তীতে শুধু দায় বহন করে আর বিবৃতি দিয়েই যেন আপনার পদক্ষেপ শেষ না হয়ে যায়। আপনাদের স্পষ্ট এগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে, আমরা সেটার দিকে তাকিয়ে আছি। আর শাপলার ক্ষেত্রে আমাদের আলাদা অপশন আছে কিনা, আমরা তো আলাদা অপশন দিয়েছি, আমরা সাদা শাপলা দিয়েছি, লাল শাপলা দিয়েছি, যদি একান্তই তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। কিন্তু এটা সবচেয়ে দুঃখের কথা, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন প্রতিষ্ঠান, কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি যে তাদের এটা একটা বড় ব্যর্থতা, যে এইটুকু সাহস তারা দেখাতে পারছে না ওই জায়গায়। তো আমরা নতুন করে আবার আবেদন করেছি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই, যে শাপলা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয়নি, অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে তো তার এই প্রক্রিয়া যাওয়ার কথা ছিল, যেহেতু আমরা শাপলা চেয়েছি, আইনগত বাধা থাকলে কোনো কথা ছিল না। আমরা নতুন করে সংযুক্ত করার আবেদন করেছি আমাদের জায়গা থেকে, যেহেতু আরো আমরা মনে করি নির্বাচনের একটা বড় সময় আছে, এত সময়ের কোনো প্রয়োজন নেই এটা সংযুক্ত করতে। আমরা আশা করছি যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কারো সাথে কোনো প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে ইনজাস্টিস হবে না। আমরা আশা করছি শাপলা প্রতীক সংযুক্ত করা হবে এবং আমরা সেটা মার্কা হিসেবে পাবো। না পান তাহলে সেক্ষেত্রে আমরা পাবো। কাদের পক্ষ থেকে চাপ মনে করতেছেন? এটা হতে পারে কোনো ব্যক্তির থেকে, গোষ্ঠীর থেকে, দলের থেকে, এজেন্সির থেকে, এটা হতে পারে, এটা তারা ভালো বলতে পারবে। কিন্তু আমরা মনে করি এরকম একটা কিছুর কারণেই হয়তো তারা এটা দিতে পারছেন না, এই সীমাবদ্ধতা তাদের নিজেদেরই কাটিয়ে ওঠা উচিত। ভাই শাপলা হচ্ছে বাংলাদেশের স্বাধীন জাতীয় ফুল, যদি সেক্ষেত্রে এটা যদি না দেখে আপনাদের এটা প্রমাণ করে যে এই নির্বাচন কমিশন স্বাধীন না। আপনি প্রশ্ন করছেন যে আমরা যদি শাপলা না পাই কি করব, আমাদের ক্যাম্পেইন তখন হবে যে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন নির্বাচন কমিশন। ভাইয়ের প্রশ্নের এক লাইনের উত্তর দিই, কাঁঠাল তো জাতীয় ফল,
এটা তো একটা দলের মার্কা। তো জাতির ফল হতে পারলে ফুল হতে পারবে না কেন? এরকম তাদের বিধিনিষেধ আইনে কোনো বাধা নেই। সকল ধরনের বিধিনিষেধ আইনগত প্রক্রিয়া যাচাই করার পরেই আমরা এই মার্কাটা চেয়েছি ভাই। একটা রাজনৈতিক দল একটা মার্কা চাওয়ার আগে এই ন্যূনতম ক্রাইটেরিয়া তো চেক করবে। আমরা চেক করে দিয়েছি, এখানে আইনগত কোনো বাধা নেই। আমরা আসলে এটা অনেকবার বলেছি। একটা বিষয় উল্লেখ করতে চাই, গণ অধিকার পরিষদ এবং এনসিপিতে আসার বিষয়ে তাদের পজিটিভ একটা চিন্তাধারা রয়েছে। আমরা ওই বিষয়ে পজিটিভ, আলোচনা চলছে, আলোচনা পজিটিভ ভাবে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত হয়নি। ফাইনাল সিদ্ধান্ত হলে পুরো দেশ আপনারা একসাথে যাবে। আচ্ছা একটা বিষয়, আপনাদের জন্য নেতা নাসিরউদ্দিন ওনার 3টা বক্তব্য কোট করছেন, এটার মন্তব্য করছেন। উনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একটা, আর একটা বলছেন যে এনসিপি জাতীয় পার্টি যদি এক করে এনসিপি হয়ে সবাইকে আসতে হবে। এটা বলছেন এনসিপির নামে এবং এনসিপির এই নামে সবাই এনসিপিতে যোগদান করবে, অন্য নামগুলো বিলুপ্ত হবে। আরেকটা বিষয় বলেছেন এই যে লাস্ট বলে এই 2টা পয়েন্টের হচ্ছে যে আনসারটা দিতে হবে। আচ্ছা, আমি একটু ভুল যোগ করে নিই। আপনারা জাতীয় পার্টি নিষিদ্ধ বিষয়ে বারবার বলেছেন, কিন্তু নির্বাচন কমিশন যে 15টা তালিকা দিয়েছে মানে আপনার প্রতীকে, সেখানে কিন্তু আমেরিকাকে স্থগিত করা হয়েছে, নৌকার জাতীয় পার্টি কিন্তু আছে। সেটা নিয়ে আপনারা কোনো ইনিশিয়েটিভে যাবেন কিনা? আপনারা খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জামাত সহ বিভিন্ন সমমনা সংগঠনের সাথে একসাথে আন্দোলন করেছেন, কিন্তু রিসেন্ট একটা আপনাদের দূরত্ব মনে হচ্ছে এই সংগঠনের সাথে। কি কারণে দূরত্ব, এটা একটা বিষয়। আর 2 নম্বর হচ্ছে যে নিউ ইয়র্কে যে হামলা হয়েছে, আপনি যেটা বলেছেন যে সরকার তাদেরকে ব্যবস্থা নিবে বা নিচ্ছে বা এরকম একটা বিবৃতি দিচ্ছে, সরকারি ব্যবস্থাগুলো না নেয় তাহলে তো এদেরকে শনাক্ত করা হয়েছে। আপনারা আইনি প্রক্রিয়া কোনো ব্যবস্থা আমি প্রশ্ন করছি, সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে, আমরা ধরে নিচ্ছি নির্বাচন সামনে, এখন আওয়ামী লীগের যে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ দলের কার্যক্রম রাজপথে প্রায় দেখা যাচ্ছে। এই বিষয়ে কি বলবো? দুই হলো নির্বাচন যেহেতু আমাদের খুব কাছাকাছি, সেক্ষেত্রে এই যে তাদের আন্দোলন, রাজপথে মিছিল, এইটাকে এবং আজকে আপনি এখানে একটা আপনার দলের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেছেন, আপনি কি বার্তা দিবেন? সার্জিস ভাই, যেহেতু একটা আন্দোলন ছিল মূলত সরকারি নিয়োগের ক্ষেত্রে, কিন্তু এই যে বৈষম্যকে সামনে রেখে কিন্তু আপনাদের আন্দোলন ছিল, কোটা নিয়ে আপনাদের আন্দোলন ছিল। এখন যেসব সরকারি নিয়োগগুলো হচ্ছে সেই ক্ষেত্রে এই কোটা প্রথা এখনো চালু আছে কিনা, এবং বাংলাদেশে এখন যেহেতু নির্বাচন নিয়ে কথা হচ্ছে, কিন্তু এই যে আন্দোলন এত বড় একটা ছাত্র আন্দোলন ছিল, এই সরকারি নিয়োগগুলোতে আপনারা কোনো আগের সেই পরিস্থিতি এখন দেখছেন কেন? সেটা হচ্ছে যে আপনারাই সবচেয়ে বেশি খারাপ ছিলেন জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে, আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা আমরা দেখেছি কেন্দ্র থেকে। অন্য কোনো দলকে আপনাদের পাশে পান, এটাও সত্য। কিন্তু গত 1 সপ্তাহ আগে আপনাদের দলের একজন কেন্দ্রীয় নেতা তুষার, তিনি জুরির আহ্বায়ক, জাতীয় পার্টির আহ্বায়ক ছাত্রীর সাথে একটি মিটিং করে গেছেন। সেই বিষয়টা আপনি অবগত আছেন? জুরির আহ্বায়ক জাতীয় পার্টির ছাত্র ওনার সাথে কেন্দ্রীয় তুষার মিটিং করেছেন। আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই, আমি এগুলোতে উত্তরে চাই। আচ্ছা, সেই সময় আপনাদের ব্যক্তিগত সাথে উত্তরে যাই। আচ্ছা ভাই, প্রথমে যেটা বলছেন, স্বাভাবিকভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল তার এজেন্ডা, উদ্দেশ্য, লক্ষ্য ভিন্ন। আমরা স্বতন্ত্র আরেকটা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল। আমাদের ধরেন ঐক্যমত্য কমিশনে আমরা যে বিষয়গুলো চাচ্ছিলাম ঐক্যমত্য হোক, সেগুলোতে জামায়াত সহ ইসলামিস্ট, অন্যান্য কিছু রাজনৈতিক দল সহ আরো বেশ কিছু রাজনৈতিক দল, যারা ধরেন বাম ঘরানারও কিছু আছে, স্বতন্ত্র কিছু আছে,
তারা আমাদের সাথে ওই একই জিনিসগুলোতে তারা ঐক্যমত্য ছিল। এই জন্য ওইখানে আপনারা দেখেছেন একইভাবে আমরা কথা বলেছি। কিন্তু সর্বশেষ আপনারা দেখেছেন যে জামায়াতের কেন্দ্র করে বা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যে কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল একসাথে একটা মুভমেন্টে গিয়েছেন রাজপথে। সেখানে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল উভয় পক্ষে পিআর। তো আমরা তো এনসিপি আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি আমরা উচ্চ কক্ষে পিআরের পক্ষে, আমরা নিম্ন কক্ষে পিআরের পক্ষে নই। এত একটা গুরুত্বপূর্ণ দাবিতে যেহেতু আমার দ্বিমত রয়েছে তাহলে তো আমরা ওই একই দাবিতে রাজপথে যেতে পারি না। কিন্তু আমরা মনে করি যে আগামীতেও যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ দাবি যেটা জনগণের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত, দেশের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত, এটাতে যদি অন্য কোন দল, এটা এমন হতে পারে যে ক্ষেত্রে আমাদের সাথে বিএনপির সাথে ঐক্যমত্য আছে, সো ওই ক্ষেত্রে এটা দাবির প্রেক্ষিতে নির্ধারণ করবে যে আমরা কাদের সাথে একসাথে আমাদের আন্দোলনটা চালিয়ে যাব। ধন্যবাদ। মাননীয় সমন্বয়ক, আমার প্রশ্ন প্রতীক নিয়ে আপনাদের যে শাপলা আপনারা চাচ্ছেন, আমি যতদূর জানি এই শাপলাটা নাগরিক পার্টি মাহমুদুর রহমান মান্না সাহেবরা চাইছিলেন একবার, উনাকে দেন নাই। এখন আপনাদেরকে যদি দেয় এটা কি ইয়ে হয়ে যায় না, মানে বৈষম্য হয়ে যায় না? না না, আপনারা হয়তো মানে প্রসেসটা টোটালি ফলো করেন নাই। ওনারা হচ্ছে যখন এটার জন্য আবেদন করে তখন ওনাদের অন্যটা দিয়ে দেওয়া হয়েছিল। যখন অন্যটা দিয়ে দেওয়া হয় ওনারা মানে প্রসেসটা ওখানে শেষ। এরপরে নতুন করে আমরা তখন আবার সেকেন্ড টাইম আবেদন করেছি যেন আমাদের এটা দেওয়া হয়, যেহেতু ওনাদেরকে দেওয়া হয় না, অন্যটা দেওয়া হয়েছে। তখন আবেদন করার পরে তখন কিন্তু আমরাই প্রথমে আবেদন করলাম। তো এরপরে আমরা এই প্রক্রিয়াটাতে এখন যাচ্ছি। এখন দেখা যায়। অলরেডি আমাদের সদস্য সচিব আক্তার হোসেন নিউ ইয়র্কে কিন্তু মামলা করেছে। তো আমরা আমাদের যে প্রক্রিয়াটা আমাদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে করার, এটা আমরা আমাদের পক্ষ থেকে করছি। আমরা শুধু একটা অনুরোধ করব আপনাদেরকে, আপনাদের মাধ্যমে বাংলাদেশকে এবং মৌলভীবাজারকে অবশ্যই, যে আগামীর বাংলাদেশে আমরা যেন দয়া করে কোনো দল মার্কার প্রতি অন্ধ হয়ে আমার পূর্বসূরি কেউ একজন দিয়েছিল দেখে ওইভাবে ওই ভোট দেওয়ার প্রক্রিয়াতে না যাই। আমরা 5 বছরে একবার এই গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগটা পাই। এখানে যদি আমি এই বিভিন্ন কোরআন, আগের অভ্যস্ততা বা পারিবারিক লেগেসি এই জায়গা থেকে আমি এই অধিকারের প্রয়োগের জায়গাটাতে বায়াসড হয়ে যাই এবং তুলনামূলক অযোগ্য একজন মানুষকে আমি আমার ভোটটা দেই, তাহলে দিন শেষে পরের 5 বছর আমি তাদের থেকে ভালো কিছু আশা করতে পারি না। এবং তারা যেই বিভিন্ন ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে সম্পৃক্ত হয়, অপকর্মের সাথে সম্পৃক্ত হয়, এই দায় আমরাও এড়াতে পারি না। তো আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে সকল মানুষকে যে আমরা যেন সবচেয়ে ভালো যোগ্য মানুষটাকে বেছে নিই, যারা নিজেদের জায়গা থেকে সৎ থেকে সকল ধরনের অপকর্ম থেকে দূরে থেকে তাদের জায়গায় সর্বোচ্চভাবে দেশ এবং মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে। আমরা যেন তাদেরকে সমর্থন দিয়ে সহযোগিতা করি এবং আপনাদের প্রতি অনুরোধ রাখবো। সর্বশেষ যে অনুরোধটি, আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। জুলাই অভ্যুত্থানে আপনারা এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, রাজপথের চিত্রগুলো শুধু বাংলাদেশ নয় বিশ্বের সামনে তুলে ধরেছিলেন বলেই মানুষ এভাবে রাজপথে নেমে এসেছিল, এভাবে সবকিছু মানুষকে হার্টে গিয়ে হিট করেছিল। আমরা চাই আগামীর বাংলাদেশও আপনারা আপনাদের এই পেশাদারিত্বটুকু বজায় রাখবেন, কারণ আপনারা আপনাদের এই গুরুত্বপূর্ণ পেশাটার সাথে যতটা জাস্টিস করবেন, আগামী বাংলাদেশে কালপ্রিটরা অপকর্মের সাথে সম্পৃক্ত হতে ততটা ভয় পাবে। তো আপনাদের অনেক বড় দায়িত্ব। আশা করছি ইনশাআল্লাহ আমরা একসাথে আমাদের জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো। আমরা তো কথা বললাম, সব জাতীয় পর্যায়ে কথা বললাম, আপনারা তো জেলা সাংবাদিক, জেলা নিয়ে তো কিছু বললেন না। আমরা জেলা নিয়ে করি আমরা আন্তর্জাতিক আমরা একটু বলি, তারপরে একটা ইনফরমেশন দেই আপনাদের উদ্দেশ্যে। আমাদের যে মৌলভীবাজারের যে স্বাস্থ্য কমপ্লেক্স যে ভগ্নদশা, এবং আমরা কিডনি রোগী দেখি, ওনারা হচ্ছে যে সিলেটে গিয়ে ঢাকায় গিয়ে ডায়ালিসিস করে। তো এই ব্যাপারে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের মুখ্য সংগঠক সহ সরকারের কাছে আমরা আবেদন জানাবো, এখানে যাতে একটা ব্যবস্থা নেওয়া হয়। আচ্ছা, একটা ইনফরমেশন তাহলে দিয়ে দিই ভাই, যেহেতু বললেন, আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, কারণ উনি একটা জেলা প্রশাসনিক ভাবে অভিভাবক এই মুহূর্তে।
ওনার জায়গা থেকে দায়িত্ব অনেক। তো আমরা যখন জানতে পারলাম যে আপনাদের ওই ডায়ালাইসিস সেন্টারে ডায়ালাইসিস মেশিনগুলো বন্ধ হয়ে আছে শুধুমাত্র রিএজেন্টের অভাবে, এবং এটা কিনতে হয়তো বা কয়েক লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 1 কোটি টাকা লাগতে পারে, যেটা দিয়ে পুরো জেলার মানুষ সেবাটা পায়, এটা না পাওয়ার কারণে তাদের সিলেটে যেতে হয়। সাথে সাথে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি ডিজি হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা তার সাথে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সাথে সাথে কথা বলেছি এবং একটি দরখাস্ত ফরওয়ার্ড করেছি। আশা করি যে 1 সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত বরাদ্দ আসবেন এবং ডায়ালাইসিস দ্বারা শুরু হবে। সামনে একটা বড় ইভেন্ট আছে, আচ্ছা আমরা যারা পেছনের সাইডে ছিলাম আমরা যারা পেছনে ছিলাম একটা বিষয় নিয়ে বলতে আমি বলি সামনে আমি বলি প্রশ্ন হচ্ছে, শুনেন, সামনে যেহেতু একটা বড় ইভেন্ট এবং নানাভাবে ষড়যন্ত্র চক্রান্ত আছে, বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারা মুভমেন্টও আছে। আপনারা এনসিপি থেকে যেহেতু এই ইভেন্টটা খুব বড়, সামনে ইলেকশন এবং এর আগে দুর্গাপূজা একটা বড় সেন্সিটিভ একটা বিষয়, সেটা নিয়ে আপনারা এখন দুর্গাপূজা হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা ভাই বোনরা রয়েছেন তাদের সবচেয়ে বড় উৎসব। আমরা এনসিপি ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। এই জায়গা থেকে তারা যেন নির্বিঘ্নে, গতবার যেমন আমরা কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা সেভাবে চোখে পড়েনি এবং সবাই সচেতন ছিল। এখানে শুধু এটা অন্যান্য ধর্মের মানুষদের সচেতন ছিল এমন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সরকার কিংবা আপনারা এ বিষয়ে সচেষ্ট ছিলেন। এবারও আমরা আমাদের জেলা উপজেলা ইউনিয়ন ভিত্তিক আমরা এই বিষয়ে সহযোগিতা করার জন্য কমিটি করে দিব। সকল ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা যারা করার মিনিমাম চিন্তা করবে, আমরা মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো অ্যাক্টিভ এবং তৎপর থাকবেই, আমরাও সাংগঠনিকভাবে, শুধু এনসিপি নয়, অলরেডি আমরা জেনেছি বিএনপি জামায়াত এই কাজগুলো করছে, আমরা সাংগঠনিকভাবে সবসময় তৎপর থাকবো এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা ভাই বোনেরা রয়েছেন তারা যেন নির্বিঘ্নে তাদের এই যে সবচেয়ে বড় উৎসব, এই উৎসবটি পালন করতে পারেন, এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। তারা তো চেষ্টা গেল না সাজিদ ভাই, আমরা যারা পিছনে সাইডে ছিলাম এত বিশেষ করে গেল না, আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল আমাদের, আপনারা